সংক্ষেপে লিখলাম। স্যার যে প্যারামিটারটা শুধু হয়েছিল স্যার। হ্যাঁ, জেড প্যারামিটারটা হয়েছিল। তো জেড প্যারামিটারের আমরা কিছু এক্সাম্পল লিখে নেব, ঠিক আছে? আমরা তো বেসিক ডেফিনেশনস গুলো দেখেছিলাম, আজকে আমরা জেড প্যারামিটারের উপর কিছু এক্সাম্পল দেখব। Wait. আচ্ছা, গ্রুপে সেই লিঙ্কটা আরেকবার কেউ একজন শেয়ার করে দাও, কালকে যেটা শেয়ার করেছিলে এই ইসিএন ক্লাসের লিঙ্কটা। গ্রুপে একজন কেউ শেয়ার করে দাও, সুমন। তো দেখো, আমরা যেটা দেখছিলাম টু পোর্ট নেটওয়ার্কের ডেফিনেশনস গুলো আমরা দেখেছি। আজকে আমরা একটা প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল নিয়ে দেখব। একটা নেটওয়ার্ক ড্র করছি, ধরো এরকম একটা নেটওয়ার্ক আছে। এখানে এখানে ভোল্টেজটি হচ্ছে V1, এদিকের ভোল্টেজ হচ্ছে সাপোজ V2, এবং এখানে যে কারেন্ট ঢুকছে সাপোজ সেই কারেন্টটা হচ্ছে I1 কারেন্ট, এবং এখানে যে কারেন্টটা ঢুকছে সেই কারেন্টটা হচ্ছে I2 কারেন্ট। এখানে একটা ইম্পিডেন্স আছে, সাপোজ এটা হচ্ছে Z1, এখানে আর একটা ইম্পিডেন্স আছে, সাপোজ ইট ইজ Z2, এবং এখানে একটা ইম্পিডেন্স আছে, সাপোজ সেটা হচ্ছে Z3। তাহলে বলতে হবে যে এই যে সার্কিটটা ড্র করা হয়েছে এর জেড প্যারামিটার গুলো ক্যালকুলেট করতে হবে। কোশ্চেনে বলছে ফাইন্ড জেড প্যারামিটার্স অফ দিস নেটওয়ার্ক। তাহলে জেড প্যারামিটার বার করতে গেলে আমাদের কি করতে হয়? জেড আচ্ছা, প্যারামিটার বলতে প্রথমে ওপেন সার্কিট করতে হবে যে কোনো একটা সাইডকে। হুম সেটা করতে পারি, অথবা আমরা বাই ডেফিনেশন অফ দ্য জেড প্যারামিটার আমরা কি জানি? জেড প্যারামিটারের যে বেসিক ডেফিনেশন সেখানে আমরা কি বলেছিলাম? ম্যাট্রিক্সটা আমাদের কি রকম হয় বলো? ম্যাট্রিক্সটা আমাদের হয় এরকম, ভি ম্যাট্রিক্স Z11 মানে ভি। ভোল্টেজ ম্যাট্রিক্স ইকুয়াল টু হচ্ছে জেড ম্যাট্রিক্স মাল্টিপ্লাইড বাই কারেন্ট ম্যাট্রিক্স। জেড ম্যাট্রিক্স ইনটু হবে আমাদের কত? কারেন্ট ম্যাট্রিক্স মানে আই ম্যাট্রিক্স। তাহলে এখানে আমাদের ভোল্টেজ ম্যাট্রিক্সে কি থাকার কথা? I1 আর I2 থাকার কথা, তাই তো? মানে ইন জেনারেল যেটা বেসিক ডেফিনেশন অফ দ্য ফান্ডামেন্টাল ডেফিনেশন অফ দ্য জেড প্যারামিটার মডেল, সেখান থেকে আমরা এটা জানি। মানে আমাদের হচ্ছে যদি V1 আর V2 এরকম থাকে, ভোল্টেজ ইনপুট সাইডের ভোল্টেজ V1, আউটপুট সাইডের ভোল্টেজ V2, তাহলে এরকম লিখতে পারি আমরা V1 আর V2 ইজিক্যাল টু আমরা লিখতে পারি যে আমাদের হচ্ছে এটা জেড দেখো সেটাকে আমরা এরকম লিখতে পারি, এটা হয় Z11, নেক্সট হচ্ছে আমাদের Z12, ঠিক আছে? ডিভাইডেড এখানে থাকে আমাদের থার্ড যে এলিমেন্ট, এটা হচ্ছে আমাদের Z21, আর নেক্সট এটা হচ্ছে Z22।
মানে এরকম ম্যাট্রিক্সের চারটে ঘর আমরা এরকম ভাবে ভর্তি করব, চারটে ইম্পিডেন্স প্যারামিটার দিয়ে। নেক্সট এখানে আমরা লিখবো হচ্ছে I1 আর I2। এটা আমরা বেসিক ডেফিনেশন থেকে জানি, কিন্তু এই সার্কিট থেকে আমরা যদি লিখতে চাই, এই সার্কিট থেকে আমরা কিভাবে লিখতে পারি? আর বেসিক ডেফিনেশন থেকে V1 V2 কে আমরা কি রকম লিখতে পারি বলো? বেসিক ডেফিনেশন থেকে V1 সমান আমরা পাচ্ছি কত? আমাদের হয়ে যায় Z11 ইন্টু I1 প্লাস Z12 প্লাস হচ্ছে আমাদের Z12 ইন্টু I2, Z12 ইন্টু I2। ঠিক আছে, তারপরে হয় আমাদের V2 সমান হয়ে যায় Z21 ইন্টু I1 প্লাস হবে Z22 ইন্টু I2, Z22 ইন্টু I2। আচ্ছা, এটা হলো সাপোজ আমাদের 1 নাম্বার সমীকরণ, আর এটা হলো আমাদের 2 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এটা আমরা জানি 1 এবং 2 নাম্বার সমীকরণ এগুলো আমাদের জানা আছে। এবার আমরা এই সার্কিটটা থেকে এরকম একটা ইকুয়েশন লেখার চেষ্টা করব। আমাদের সার্কিট যেটা কোশ্চেনে দিয়ে রেখেছে সেটা এইরকম। সাপোজ আমরা পোলারিটিটা এখানে দিইনি, এটা প্লাস আছে, এদিকে মাইনাস আছে। ঠিক আছে, তাহলে এই সার্কিট থেকে বলো দেখি, এখানে যদি I1 কারেন্ট হয় আর এদিক দিয়ে যদি I2 কারেন্ট আসে, এই ব্রাঞ্চে কত কারেন্ট আসবে? এখান দিয়ে I1 ঢুকলো, মানে এখানে I1 ঢুকলো, I1 প্লাস I2 স্যার। এই রাস্তা দিয়ে I1 এলো, এই রাস্তা দিয়ে I2 এলো, তাহলে এই রাস্তা দিয়ে কত আসবে? I1 প্লাস I2 আসবে, তাই তো? তাহলে যদি আমরা ধরি এটা হচ্ছে আমাদের কারেন্ট I1 প্লাস I2, I1 প্লাস I2, এই কারেন্টটি আমাদের এখানে ফ্লো করবে। এবার ধরো আমরা এই লুপটাকে নেব বা এই মেশটাকে আমরা নেব। কোন মেশটা? না, এই যে মেশটা আছে আমাদের, এই মেশের মধ্যে যদি আমরা কারচফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, আমরা কি ইকুয়েশন লিখতে পারবো বলো? ফার্স্টে আমাদের এখানে ড্রপ কত হবে? Z1 এর মধ্যে কারেন্ট যদি I1 ফ্লো হয়, ড্রপ কত হবে? I1 ইনটু Z1 ইন্টু I1, এটা ড্রপ হলো এখানে, প্লাস এটার মধ্যে কত ড্রপ হবে? Z3 এর মধ্যে প্লাস হবে আমাদের Z3 ইনটু I1 প্লাস I2 ইন্টু I1 প্লাস I2। আচ্ছা, এটা ড্রপ হয়ে গেল, আর ইকুয়েশনটা কমপ্লিট করব কিভাবে? ইকুয়ালস টু লিখতে হবে তো কিছু। ইকুয়ালস টু আমরা লিখবো হচ্ছে V1, ইকুয়ালস টু আমরা লিখলাম V1। এবার দেখো, এই যে ইকুয়েশনের বাঁ দিকের যে অংশটা, মানে Z1 ইন্টু I1 প্লাস Z3 মাল্টিপ্লাইড বাই I1 প্লাস I2, এটার মধ্যে দেখো এটাতে I1 আছে আর এটাতে I1 I2 দুটোই আছে। আমরা I1 গুলোকে একসাথে নিয়ে লিখবো আর I2 গুলোকে আলাদা করে লিখবো। তো সেটা যদি করতে হয় আমাদেরকে কি লিখতে হবে? এখানে প্রথম টার্মটা, এখানে আমার Z1 ইন্টু I1 আছে আর এটাতে আছে Z3 ইন্টু I1, তাহলে কমন যদি I1 কে নেওয়া হয় এখান থেকে, তাহলে হয়ে যাবে Z1 প্লাস Z3 গণিত I1, Z1 প্লাস Z3 গণিত I1 হয়ে যাবে, প্লাস কত হয়ে যাবে? প্লাস হয়ে যাবে আমাদের Z3 গণিত I2, Z3 গণিত I2 ইকুয়ালস টু কত হয়ে যাবে? ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের V1। তাহলে এটা একটা আমাদের সমীকরণ পেয়ে গেলাম আমরা। এটা সাপোজ একটা সমীকরণ, আমরা ভালো করে লিখি এটাকে। V1টাকে একদিকে করে লিখলে এরকম হবে, V1 সমান আমরা লিখতে পারবো, এই পাতাতেই লিখি, এখানে আমরা তলায় লিখে দিই, V1 সমান আমরা লিখতে পারবো কত? যে Z1 প্লাস Z3 মাল্টিপ্লাইড বাই I1, Z1 প্লাস Z3 টোটাল মাল্টিপ্লাইড বাই আওয়ার I1 প্লাস হয়ে যাবে Z3 মাল্টিপ্লাইড বাই I2। ঠিক আছে, এইটা হলে আমাদের আরেকটা সমীকরণ, যেটা আমরা এই সার্কিট যেটা আমাদেরকে কোশ্চেনে দিয়েছে সেখান থেকে আমরা পাচ্ছি। এটা সাপোজ আমাদের 3 নাম্বার ইকুয়েশন হয়ে গেল। আর একটা ইকুয়েশন আমরা লিখতে পারবো, আমরা আবার এই সার্কিটটাকে এখানে অ্যানালাইসিস করি। যে সার্কিটটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে সেই সার্কিটটাকে যদি আমরা এখানে করে দেখি, অ্যানালিসিস করে কোন দিকটাই করব? এই দিকটাতে। এই যে আমাদের মেশটা আছে, এই মেশের মধ্যে আমরা এখন KVL অ্যাপ্লাই করব। তাহলে KVL অ্যাপ্লাই করলে কি লিখতে পারি বলো? এর মধ্যে ড্রপ হচ্ছে আমার Z2 গণিত কত? Z2 গণিত I2। এই কারেন্ট, এই ভোল্টেজ ড্রপ আমার কার মধ্যে হলো? এই ইম্পিডেন্সটার মধ্যে এখানে, আর এইটুকুর মধ্যে এই ড্রপটা হয়ে গেল Z2 গণিত I2। আচ্ছা, এর মধ্যে কত কারেন্ট আসবে? এখান দিয়ে I1 আসছে, এখান দিয়ে I2 আসছে, তাহলে এই ব্রাঞ্চে আমার কারেন্ট হচ্ছে I1 প্লাস I2।
যেটা কারেন্টটা কার মধ্যে ফ্লো করছে না, আমার Z3 যে ইম্পিডেন্সটা আছে তার মধ্যে দিয়ে I1 প্লাস I2 এই কারেন্টটি ফ্লো করছে। তাহলে এখানে কত ড্রপ হবে? এখানে আমার ড্রপ হবে Z3 গণিত I1 প্লাস I2, Z3 গণিত I1 প্লাস I2, এরকম করে আমরা করতে ইকুয়াল পারি। টু এবং এইটা ইকুয়ালস টু কি লিখবো? এটা ইকুয়ালস টু হচ্ছে V2। তাহলে ইকুয়েশনটাকে যদি রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে আমরা দেখো I2 টার্ম আমার কটা আছে এই এখানে বাঁদিকে আমাদের I2 টার্ম দুটো আছে, এটাতে আমার Z2 ইন্টু I2 আছে, আর এখানে Z3 এর সঙ্গে I2 গুণ করলে আরেকটা I2 দিয়ে টার্ম আসবে, তার মানে I2 টার্ম Z2 প্লাস Z3 হয়ে যাবে, আর I1 টা একটাই আছে। তাহলে প্রথমে আমরা লিখে দেবো I1 এর টার্মটা, মানে Z3 গণিত I1 যেটা একা আছে সেটাকে লিখলাম, প্লাস হচ্ছে I2 এর সঙ্গে আছে আমার Z2 আছে এবং তার সঙ্গে গুণ হয়ে আছে Z3, তার মানে Z2 প্লাস Z3 টোটালটাকে আমরা মাল্টিপ্লাই করে দেবো কাকে দিয়ে না I2 দিয়ে, I2 দিয়ে মাল্টিপ্লাই করবো এবং ইকুয়ালস টু কত লিখবো? ইকুয়ালস টু আমরা ইকুয়ালস টু লিখবো হচ্ছে V2। তাহলে এটাকে আমরা যদি ভালো করে লিখি, মানে V2টাকে একদিকে লিখে বাঁ দিকে রেখে, তাহলে V2 সমান আমরা লিখতে পারি Z3 গণিত I1 প্লাস হচ্ছে আমাদের Z2 প্লাস Z3, সরি Z2 প্লাস Z3 টোটাল মাল্টিপ্লাইড বাই I2 ইকুয়ালস টু হচ্ছে V2। এটা সাপোজ আমাদের 4 নাম্বার ইকুয়েশন হয়ে গেল। তাহলে দেখো আমরা 4 নাম্বার আর 3 নাম্বার এই দুটো ইকুয়েশনকে যদি এক জায়গায় রাখি, তাহলে আমরা পরের পাতায় লেখার চেষ্টা করি। প্রথমে আমরা 3 নাম্বারটাকে রাখবো, না এই দুটোকেও আমরা ওখানেই লিখবো। ফার্স্টে আমাদের বেসিক ডেফিনেশন থেকে আমরা এটা জানি, বেসিক ডেফিনেশন থেকে প্রাপ্ত ইকুয়েশন সেটাকে লিখবো এখানে। আমরা ডেফিনেশন অফ দ্য জেড নেটওয়ার্ক সেখান থেকে এটা জানি, আর এই সার্কিট অ্যানালিসিস করে আমরা যেটা পেলাম সেখান থেকে আমরা দুটো ইকুয়েশন লিখতে পারছি, 3 এবং 4 নাম্বার। এটা হলো একটা ইকুয়েশন 3 নাম্বার, আর 4 নাম্বার ইকুয়েশন হচ্ছে এইটা, 4 নাম্বার ইকুয়েশন এইটা। তাহলে দেখো এখন আমরা যদি কম্পেয়ার করি দুটো ইকুয়েশনের মধ্যে, মানে দেখো এটাও V1 ইকুয়াল টু সাম ইকুয়েশন আছে, 1 আর 3 নাম্বার কম্পেয়ার করলে আমরা কি পাচ্ছি? এরও বাঁদিকে V1 আছে আর এরও বাঁদিকে V1 আছে, আর ডান দিকে দেখো I1 ইন্টু সামথিং, I2 ইন্টু সামথিং, এখানেও I1 ইন্টু সামথিং, I2 ইন্টু সামথিং। তাহলে আমরা কম্পেয়ার করে কি বলতে পারি এখন? 1 এবং 3 নাম্বার থেকে কম্পেয়ার করে 1 এবং 3 যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি বলতে পারি? Z11 তার সঙ্গে কি আছে এখানে? হচ্ছে Z1 প্লাস Z3 Z1 প্লাস Z3 এই দুটো কম্পেয়ার করে আমরা বলতে পারছি যে Z11 সমান আমরা পেয়ে যাচ্ছি, ফার্স্টে লিখি Z11 সমান হচ্ছে Z1 প্লাস Z3, এটা আমরা ফার্স্টে পেলাম। আচ্ছা আর কি পেলাম না Z12 তার সঙ্গে পাবো Z3, Z12 সমান হয়ে যাচ্ছে আমার Z3 খালি, ঠিক আছে Z3 এটা আমরা পেয়ে গেলাম। এটা আমরা 1 এবং 3 কম্পেয়ার করে পেলাম। এবার আমরা 2 এবং 4 দেখো 2 এর মধ্যেও আমার কে আছে? 2 এর মধ্যে আমার V2 আছে, এখানে 4 এর মধ্যেও V2 আছে। এবার 2 এর মধ্যেও I1 এর সঙ্গে একটা গুণ আছে, I2 এর সঙ্গে একটা গুণ আছে এবং দুটোকে যোগ করেছে, এবং এখানেও দেখো 4 এর মধ্যে I1 মাল্টিপ্লাইড বাই সামথিং প্লাস I2 মাল্টিপ্লাইড বাই সামথিং। তাহলে এটাকেও কম্পেয়ার করা যায়। 2 এবং 4 যদি আমরা কম্পেয়ার করে দেখি, 2 এবং 4 যদি আমরা কম্পেয়ার করে দেখি তাহলে কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি যে Z21 সমান Z3, Z21 সমান হচ্ছে Z3, Z21 সমান হচ্ছে Z3 এবং Z22 সমান হচ্ছে Z2 প্লাস Z3। Z22 যেটা আছে এখানে তার সঙ্গে এখানে কে আছে? এখানে একটা এক্সট্রা V2 আমরা লিখে ফেলেছি, V2টা তো ওদিকেই লেখা ছিল।
আচ্ছা, ইকুয়েশনটা আমাদের এইরকম লেখা উচিত, ঠিক আছে? এখানে একটা ভি টু এক্সট্রা লেখা হয়ে গেছিল। তাহলে জেড টু টু সমান আমরা লিখতে পারি জেড টু প্লাস জেড থ্রি, জেড টু প্লাস জেড থ্রি। তাহলে আমাদের ম্যাট্রিক্সের আমরা এখন লিখতে পারবো, জেড প্যারামিটার ম্যাট্রিক্সটাকে আমরা লিখতে পারবো। তার চারটে এলিমেন্টে আমার জানা হয়ে গেছে, জেড ওয়ান ওয়ানও জানা হয়ে গেছে, জেড ওয়ান টুও জানা হয়ে গেছে, জেড টু ওয়ানও জানা হয়ে গেছে, এবং জেড টু টু এটাও জানা হয়ে গেছে। তার এইভাবে আমরা এই ধরনের প্রবলেমকে সলভ করতে পারবো। সবাই বুঝতে পেরেছো প্রবলেমটা কিভাবে সলভ করা হলো? এই প্রবলেমটা কিভাবে সলভ করলাম দেখলে? আমরা সার্কিট অ্যানালিসিস করে করলাম। এবার আগের দিন আমরা যে পদ্ধতিতে করেছিলাম সেই পদ্ধতিতেও আমরা চাইলে করতে পারি, কিন্তু এই প্রবলেমটা আমরা আগের দিন যে পদ্ধতিতে করেছিলাম সেই পদ্ধতিতেও করতে পারি। মানে আই ওয়ান কে জিরো করে আই টু কে জিরো করে সেভাবেও করতে পারি, কিন্তু সেক্ষেত্রে হয়তো সময় একটু বেশি লাগতে পারে। তাহলে সেই ওই পদ্ধতিতে যদি করতাম তাহলে কিভাবে করতাম এই প্রবলেমটাকে? বেসিক ডেফিনেশন থেকে যদি আমরা বার করতে চাইতাম, দেখো এই সার্কিটটাকে আমরা এখানে রাখলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সার্কিট দেওয়া আছে। এবার আমাদের বেসিক ডেফিনেশন থেকে আমরা জেড ওয়ান ওয়ান সমান কত জানি? জেড ওয়ান ওয়ান সমান, বলো, আগের দিন আমরা ডেফিনেশন লিখেছি, জেড ওয়ান ওয়ান সমান হচ্ছে আমার ভি ওয়ান ডিভাইডেড বাই কত? আই ওয়ান। ভি ওয়ান ডিভাইডেড বাই আই ওয়ান হোয়েন কি আই টু ইকুয়াল টু জিরো, মানে আউটপুট যে দিকটা সেই দিকটা হচ্ছে ওপেন সার্কিটেড। আই টু ইকুয়াল টু জিরো সেই পরিস্থিতিতে যদি আমরা দেখি, আই টু ইকুয়াল টু জিরো এই পরিস্থিতিতে যদি আমরা ভি ওয়ান এবং আই ওয়ানের রেশিও বার করি তাহলে আমরা জেড ওয়ান ওয়ান পেয়ে যাবো। এবার দেখো এই যে সার্কিটটা আমাদের দেওয়া আছে, এখানে যদি আমরা আই টু সমান জিরো বসিয়ে দিই, যদি আমরা আই টু সমান জিরো ধরে নিই, তখন তাহলে সার্কিটের মধ্যে কারেন্ট কে ফ্লো করবে? এখান দিয়ে আমার আই ওয়ান আছে, এখান দিয়ে কত কারেন্ট আসবে? এটা তো জিরো, এটা তো জিরো, যেহেতু আমরা আই টু কে জিরো ধরে নিয়েছি। তাহলে এখান দিয়ে আমার আই ওয়ানই আসবে, এই আই ওয়ান এখান দিয়ে যাচ্ছিল, এই আই ওয়ান গেল এই রাস্তা দিয়েই ব্যাক করবে, তাহলে এখান দিয়েও আই ওয়ান ফ্লো করবে, এবং আই ওয়ানটা গিয়ে এদিক দিয়ে আই ওয়ানটা ব্যাক করে যাবে। তাহলে আমরা তখন যদি এখানে এই সার্কিটটার মধ্যে মানে এইটুকু অংশের মধ্যে যদি আমরা মানে মেশ অ্যানালিসিস করি, তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? মেশ অ্যানালিসিস করলে বলো, এইটুকু অংশের মধ্যে মেশ অ্যানালিসিস করলে তখন আমরা কি বলতে পারি? ভি ওয়ান জেড ওয়ান ওয়ান জেড ওয়ান ইন্টু আই ওয়ান, এটা হচ্ছে আমার এইটুকুর মধ্যে ড্রপটা, এখানে ড্রপ যেটা হলো জেড ওয়ান ইন্টু আই ওয়ান, প্লাস এখানে ড্রপ কত হবে তখন? জেড থ্রির মধ্যে ড্রপ কত হবে? আই ওয়ান প্লাস প্লাস জেড থ্রি ইন্টু জেড থ্রি, মানে জেড থ্রি গণিত আই ওয়ান, এই ড্রপটা হবে অ্যাকচুয়ালি জেড থ্রি গণিত আই ওয়ান, এই ড্রপটা এখানে হবে, এবং আর কিছু তো ড্রপ নেই। তাহলে ইকুয়াল টু আমরা লিখবো ভি ওয়ান, ঠিক আছে? ইকুয়াল টু আমরা লিখবো ভি ওয়ান। তাহলে ওখান থেকে আমরা যদি আমরা দেখি আই ওয়ান কমন চলে যাবে, দেখো আই ওয়ান কমন গেলে আমার কি থাকছে? জেড ওয়ান প্লাস জেড থ্রি পড়ে থাকছে, জেড ওয়ান প্লাস জেড থ্রি আমার পড়ে থাকছে। তাহলে ইকুয়ালস টু আমরা লিখছি ভি ওয়ান। এবার আমরা কি জানি? জেড ওয়ান ওয়ান সমান হচ্ছে ভি ওয়ান বাই আই ওয়ান। তাহলে ভি ওয়ান বাই আই ওয়ান যদি আমায় করতে হয়, আমি ভাগ করে দেবো ভি ওয়ান বাই আই ওয়ান, এই আই ওয়ানটাকে ওইদিকে নিচে নিয়ে চলে গেলাম, তাহলে কত হয়ে গেল? ভি ওয়ান বাই আই ওয়ান সমান জেড ওয়ান প্লাস জেড থ্রি। এবং এটা আমরা কোন কন্ডিশনে ক্যালকুলেট করলাম? কন্ডিশনটা আমার এটাই যে আই টু সমান জিরো, সেই কন্ডিশনে আমরা ক্যালকুলেটটা করলাম ভি ওয়ান এবং আই ওয়ানের রেশিও। তাহলে এই যে জিনিসটা আমার বেরিয়ে গেল, এটা কি বেরোলো? এটা আমার জেড ওয়ান ওয়ান বেরোলো। তাহলে এটাই হয়ে গেল আমার জেড ওয়ান ওয়ান। আমরা জেড আই টু ইকুয়াল টু জিরো সেই পরিস্থিতিতে এই ভ্যালুটা ক্যালকুলেট করলাম, এবং আমাদের ভ্যালু বেরোলো জেড ওয়ান প্লাস জেড থ্রি। আর আমরা আগের পদ্ধতিতে যেটা করেছিলাম, দেখো সেখানেও আমার সেম অ্যান্সারই এসেছিল, মানে অ্যান্সার আমার সেমই আসবে, খালি পদ্ধতিটা পাল্টে যাচ্ছে। আবার যদি আমরা ধরো এখান থেকেই আর একটা জিনিস আমরা বার করতে পারবো, আই টু ইকুয়াল টু জিরো, সেই কন্ডিশনে আমরা আর কি বার করতে পারি বলো? এই টার্মটার নাম কি? আমি সার্কিটটা এখানে আরেকবার ড্র করি। আই টু ইকুয়াল টু জিরো সেই পরিস্থিতিতে আমরা আরো একটা জিনিস কিন্তু ক্যালকুলেট করতে পারি, স্যার জেড টু ওয়ান। জেড টু ওয়ান, ঠিক। মানে আই টু ইকুয়াল টু ধরো এখানে জিরো আছে, এখানে কিছু নেই, কিন্তু এখানে আমার আই ওয়ান আছে, তাহলে জেড থ্রির মধ্যে আমার কত কারেন্ট আসবে? এখান দিয়ে আমার আই ওয়ানই যাবে। আমি সার্কিটটাকে আবার এখানে ড্র করলাম। তাহলে দেখো আমরা আরেকটা জিনিস আগের দিনই ডেফিনেশন ওয়াইজ দেখেছিলাম, সেটা হচ্ছে জেড টু ওয়ান। তার ডেফিনেশন কত ছিল? জেড টু ওয়ান সমান কি? সমান হচ্ছে কি হয়? ভি টু বাই আই ওয়ান, ভি টু বাই when আই ওয়ান I2 equal to 0. when আই টু ইকুয়াল টু জিরো, when আই টু ইকুয়াল টু জিরো। তাহলে জেড টু ওয়ান মানে হচ্ছে ভি টু বাই আই ওয়ান ইকুয়াল টু when আই টু ইকুয়াল টু জিরো।
তাহলে তাহলে আমাকে এই দিকের যে লুপটা আছে সেখানে আমাকে কেভিএল করতে হবে, তবে আমরা ভি টু বার করতে পারবো। আচ্ছা, এবার আমাকে বলো দেখি ভি টু বার করতে গেলে আমার এইটুকুর মধ্যে ড্রপ কত হচ্ছে, এই জেড টুর মধ্যে তখন ড্রপ কত হচ্ছে? 0 স্যার, 0। কারণ এখানে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, কারেন্ট ফ্লো না হলে তো ভোল্টেজের কোনো ড্রপও হবে না। তার মানে আমরা লিখতে পারি, তাহলে আমার ড্রপটা হচ্ছে কোথায়? ড্রপটা হচ্ছে কেবলমাত্র এইটার মধ্যে, এই জেড থ্রির মধ্যে। তার মানে হচ্ছে জেড থ্রি গণিত, আচ্ছা তখন আমার এখানে কারেন্ট কত আসছে? এই ব্রাঞ্চের মধ্যে কারেন্ট তো আমার I1ই আসছে, এই I1 যেটা এখান দিয়ে ছিল, মানে জেড থ্রি গণিত I1 প্লাস 0, কারণ এখানে তো কোনো ভোল্টেজ ড্রপ হয়নি, ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি টু। তাহলে দেখো আমরা লিখতে পারি ভি টু বাই I1, এই রেশিওটা কত হচ্ছে? ভি টু বাই I1 এই রেশিওটা হয়ে যাচ্ছে আমাদের জেড থ্রি। ভি টু বাই I1 সমান হয়ে যাচ্ছে জেড থ্রি, এবং এই ভি টু বাই I1 এর রেশিওটাকে আমরা বলি কি? এটাকে আমরা বলি জেড টু ওয়ান, তাই তো? যখন আমার I2 0 সেটাকে আমরা ধরেই নিয়েছি, তাহলে সেই সময় আমার জেড থ্রি যেটা আসছে সেটাই হচ্ছে জেড টু ওয়ান এর মান, এবং জেড টু ওয়ান এর মান আমরা আগের পদ্ধতিতে কত পেয়েছিলাম? জেড থ্রি পেয়েছিলাম। দেখো তাহলে দুটো পদ্ধতিতে সেম চলে এলো। একই রকম ভাবে যদি আমরা বাকি দুটো প্যারামিটারও বার করতে চাই, আমরা কি করব? বাকি দুটো প্যারামিটারও যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে প্রথমে I1টাকে আমরা ইনপুট সাইডের I1টাকে আমাকে কারেন্টটাকে জিরো 0 করে করতে নেব। হবে, এটাকে আমরা জিরো করে নেবো। তাহলে এখানে আমার কিছু আসবে না, এখানে 0 অ্যাম্পিয়ার এলো, কিন্তু এখানে I2টা থাকবে, এখানে I2টা থাকলো, I2 এখানে এলো, দিয়ে I2টা কোথা দিয়ে যাবে? এদিক দিয়ে আসবে I2, এদিক দিয়ে I2 আসবে, দিয়ে এদিক দিয়ে আসার পরে এদিক দিয়ে I2টা ব্যাক করে যাবে। তাহলে সেই সময়ে যদি আমরা সার্কিটে দেখি, আমরা কি জানি আমাদের কোন প্যারামিটারটা বার করতে হবে? এবার জেড ওয়ান টুটা আমরা বার করিনি অলরেডি, জেড ওয়ান টুটা আমরা করিনি এখনো। তাহলে জেড ওয়ান টু ডেফিনেশন কি বলে? জেড ওয়ান টু ইজ ইকাল টু হচ্ছে আবার ভি ওয়ান ডিভাইডেড বাই I2 when our I1 is equal to 0। তো I1 equal to 0 আমরা তো কন্ডিশনটাকে অ্যাজিউম করেই নিয়েছি। তাহলে এই সার্কিটে যদি আমাকে V1 বার করতে হয়, আমরা কোন লুপে অ্যাপ্লাই করব? আমরা এই লুপটাতে অ্যাপ্লাই করব, এটা হচ্ছে আমাদের লুপ। তাহলে এখানে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি, আমার এর মধ্যে কোনো ড্রপ নেই, এই জেড ওয়ান এর মধ্যে কোনো ড্রপ হবে না, কারণ এখানে কারেন্ট 0। যা ড্রপ হওয়ার হবে আমার এই জেড থ্রির মধ্যে, তার মানে 0, যেটা আমার এখানকার ড্রপ আমি 0 লিখলাম, প্লাস এর মধ্যে ড্রপ কত হয়েছে? জেড থ্রি গণিত এখানে কারেন্ট কত আসছে? I2, জেড থ্রি গণিত I2, এই ড্রপটা এখানে হয়ে গেল, এবং এই দুটো ড্রপের সমষ্টি ইকুয়াল টু আমরা লিখতে পারি V1। তাহলে আমরা পেয়ে যাচ্ছি, দেখো V1 ডিভাইডেড বাই I2 পেয়ে যাব, V1 ডিভাইডেড বাই আবার I2, এটা আমরা পেয়ে যাব। এবং এটার ভ্যালু কত আসছে? দেখো এটার ভ্যালু আসছে আমার জেড থ্রি, এবং এই V1 ডিভাইডেড বাই I2 এটাই কিন্তু আমার জেড ওয়ান টু, কারণ আমরা অলরেডি I1 ইকুয়াল টু 0 এটাকে অ্যাজিউম করে নিয়েছি। তাহলে জেড ওয়ান টু এর মানটাও আমরা পেয়ে গেলাম, জেড ওয়ান টু সমান আমরা জেড থ্রি পেয়ে গেলাম। আগের পদ্ধতিতে কত পেয়েছিলাম? আগের পদ্ধতিতেও আমরা দেখো জেড ওয়ান টু সমান জেড থ্রি পেয়েছিলাম। তাহলে আর একটা জিনিস আমাদের বাকি থেকে গেছে, সেটা হচ্ছে জেড টু টু। জেড টু টুটার ডেফিনেশন কি বলে? জেড টু টু সেটার ডেফিনেশন বলে যে জেড টু টু সমান ভি টু বাই I2, ভি টু বাই I2, ভি টু বাই I2 আন্ডার দ্য কন্ডিশন I1 ইকুয়াল টু 0, মানে ইনপুটের সাইডটাকে আমরা ওপেন সার্কিট করে দেবো, I1 ইকুয়াল টু 0। তাহলে I1 ইকুয়াল টু 0 আমরা এই কন্ডিশনটা এখানে যদি করি, তাহলে এটা 0, তাহলে এখানটায় আমার I2 আছে, এই ব্রাঞ্চের মধ্যে আমার কেবলমাত্র I2ই ফ্লো করবে, বিকজ I1 ইজ ইকুয়াল টু 0, এই I2টা আমার এদিক দিয়ে ব্যাক করে যাবে, ঠিক আছে? তাহলে সেই সময় যদি আমরা এই লুপের মধ্যে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি, আমরা কি লিখতে পারবো বলো? কেভিএল অ্যাপ্লাই করে আমরা লিখতে পারবো V2, সরি আমরা এরকম লিখি, এখানে জেড টু ইন্টু I2, এর মধ্যে যে ড্রপটা হচ্ছে জেড টু ইন্টু I2, প্লাস এর মধ্যে ড্রপ কত হবে? এই জেড থ্রির মধ্যে ড্রপ হবে আমার জেড থ্রি ইন্টু I2, হ্যাঁ, প্লাস হচ্ছে জেড থ্রি ইন্টু I2, এই দুটো ড্রপের সমষ্টি সমান হয়ে যাবে আমার V2, সমান হয়ে যাবে V2, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমরা কমন নিয়ে নিই, কমন নিয়ে নিলে আমাদের জেড টু প্লাস জেড থ্রি, সরি আমরা এরকম লিখি, ঠিক আছে আমরা এরকমই রাখি, একটা স্টেপ লিখবো, জেড টু প্লাস জেড থ্রি ইন্টু I2 ইকুয়াল টু আবার V2, জেড টু প্লাস জেড থ্রি ইন্টু I2 ইকুয়াল টু হয়ে যাবে আবার V2, অ্যান্ড তার পরের স্টেপে আমরা ভাগটা করে দেবো। পরের স্টেপে যদি আমরা ভাগ করি, তাহলে V2 ডিভাইডেড বাই I2, এই জিনিসটা আসবে কত বলো? V2 বাই I2 সমান চলে আসবে জেড টু প্লাস জেড থ্রি, জেড টু প্লাস জেড থ্রি,
এবং এই যে জিনিসটা পেলাম এটাই হচ্ছে আমার কার ডেফিনেশন, এটাই হচ্ছে আবার Z22। ঠিক আছে, Z22 ডেফিনেশনটা আমরা জানি। তো সেখান থেকে দেখো আমরা Z22 ভ্যালু Z2 প্লাস Z3 পেলাম, আগের পদ্ধতিতে কত পেয়েছিলাম? Z2 প্লাস Z3 পেয়েছিলাম। তার মানে দুটো পদ্ধতিতে অ্যান্সার সেম এলো, কিন্তু এই পদ্ধতিতে আমরা ফান্ডামেন্টাল যে আমাদের প্রসেস যেটা জানা আছে সেখান থেকে করলাম, এক এক করে করলাম। কিন্তু এখানে আমরা এত কিছু করিনি, আমরা সিম্পলি দুটো ভোল্টেজ ইকুয়েশন লিখে দিলাম এবং সেখান থেকে আমাদের যে ফান্ডামেন্টাল ইকুয়েশন তার সঙ্গে কম্পেয়ার করে দিলাম, কম্পেয়ার করে আমরা করলাম। যে কোনো পদ্ধতিতেই করতে পারো, ঠিক আছে, যে কোনো পদ্ধতিতে এটা করা যায়। এবার এটা ধরো আমরা একটা এক্সাম্পল দিই, এই এক্সাম্পলটা তোমরা আমায় করে পাঠাবে। ঠিক আছে, একটা নেটওয়ার্ক আমি ড্র করে দিচ্ছি, এটা তোমরা আমাকে করে পাঠাবে। এই এক্সাম্পলটাই দিচ্ছি, খালি আমরা ভ্যালু গুলো দিয়ে দেবো। এখন Z1 Z2 আলাদা করে রাখবো না, আমরা ভ্যালু দিয়ে দেবো। Z1 ইকুয়াল টু 2 at an angle of 0 ডিগ্রি ওহম। ঠিক আছে, Z2 যেটা আছে, Z2 ইকুয়াল টু হচ্ছে আমার এখানে 5 at an angle of -90 ডিগ্রি, -90 ডিগ্রি, এত ওহম। আর এটাতে আছে আমার Z3, এটার মান বলে দিচ্ছে কত না, 3 at an angle of +90 ডিগ্রি, এত ওহম। এটা হয়ে যাচ্ছে আমাদের V2। এরকম একটা নেটওয়ার্ক বলে দিয়েছে ধরো, এবং সেই নেটওয়ার্কে কি বার করতে বলছে? ইন দ্য T network find the Z parameters. In the T network কোশ্চেনটা এরকম বললো যে ফাইন্ড দ্য ইন দ্য টি নেটওয়ার্ক ফাইন্ড দ্য জেড প্যারামিটার। এটাকে টি নেটওয়ার্ক বললো, টি নেটওয়ার্ক কেন বললো? কারণ দেখো এটা দেখতে অনেকটা ইংরাজি টি অক্ষরের মতো। যে আমার ব্রাঞ্চগুলো ইম্পিডেন্স গুলো আছে, যে ব্রাঞ্চটা ইম্পিডেন্স আছে সেটা প্রথম ব্রাঞ্চ, এটা সেকেন্ড আর একটা ব্রাঞ্চ আছে ধরো সেটা হচ্ছে এইরকম, এবং থার্ড একটা ব্রাঞ্চ যেটা আমার ইম্পিডেন্স আছে সাপোজ সেটা হচ্ছে এই ব্রাঞ্চটা। তাহলে এগুলো মিলে একটা কিসের মতো ফর্ম সৃষ্টি করছে? একটা ইংরাজি টি অক্ষরের মতো একটা আকার সৃষ্টি করছে, এই ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটা এবং এই ব্রাঞ্চটা মিলে। সেই কারণে এটাকে একটা টি নেটওয়ার্ক বলছে। তো টি নেটওয়ার্কে আমরা আগের এক্সাম্পল যেরকম করেছিলাম সেরকমই, খালি এখানে ভ্যালুগুলো বলে দিয়েছে এবং তারপরে বলছে যে এর জেড প্যারামিটার গুলোকে ক্যালকুলেট করে বলতে হবে। ঠিক আছে, জেড প্যারামিটারের মধ্যে এখানে Z1 সমান বলেছে কি 2 অ্যাঙ্গেল অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি ওহম। তার মানে এটা কি ধরনের এলিমেন্ট বলো দেখি? এটা 2 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি মানে এটা কি আছে অ্যাকচুয়ালি? রেজিস্টিভ এলিমেন্ট। এটা হচ্ছে পিওর রেজিস্ট্যান্স, পিওর রেজিস্ট্যান্স। ঠিক আছে, এই যে Z2 যেটা আছে এটা বলছে 5 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ -90 ডিগ্রি, মানে কি এটা কি অ্যাকচুয়ালি? ক্যাপাসিটিভটা মানে এটা হচ্ছে পিওর ক্যাপাসিট্যান্স, পিওর ক্যাপাসিট্যান্স একটা। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি একটা পিওর ক্যাপাসিট্যান্স আছে। আর এখানে কি আছে? 3 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, মানে এখানে কি আছে? এটা হচ্ছে পিওর একটা ইন্ডাকটেন্স। ঠিক আছে, তো এটা তোমরা ক্যালকুলেট করবে। আচ্ছা, এই যে পদ্ধতিটা আমি বলেছিলাম আগে, প্রথম পদ্ধতিটা, এটা কিন্তু জেনারেল এরকম সিম্পল নেটওয়ার্ক থাকলে তবেই আমরা অ্যাপ্লাই করতে পারবো, আদারওয়াইজ কিন্তু করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। যেখানে এরকম টি নেটওয়ার্ক দিয়ে দেবে তখনই এই পদ্ধতিটা করতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমাদেরকে এই জেনারেল পদ্ধতি যেটা আছে সেটা ধরেই করতে হবে।
যেমন আমি একটা এক্সাম্পল দিই, এবার আমি একটা পাই নেটওয়ার্কের এক্সাম্পল দেবো। পাই, তার জেড প্যারামিটার গুলোকে আমরা ক্যালকুলেট করব। নেটওয়ার্কটা আছে এরকম, এখানে প্লাস, উপরে নিচে মাইনাস, এখানে যে ভোল্টেজটি আছে সেটা হচ্ছে সাপোজ V1, এখানে যে ভোল্টেজটি আছে সেটা হচ্ছে সাপোজ V2। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, আমার এখানে একটা কারেন্ট ঢুকছে, সাপোজ এটা হচ্ছে I1, এবং এখানে একটা কারেন্ট ঢুকছে সেটা হচ্ছে I2। নেক্সট এবার আমরা রেজিস্ট্যান্সের মানগুলো বলে দিই। সাপোজ এটা হচ্ছে আমার R1 বলেছে, এটা R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে সরি এটা R3, এটা হচ্ছে R3, এবং এইটা হচ্ছে R2। প্রত্যেকটি রেজিস্ট্যান্স ওহমে বলা আছে। ঠিক আছে, দেখো এখানে রেজিস্ট্যান্স দেখিয়েছে, এখানে ইম্পিডেন্সও দেখাতে পারতো। রেজিস্ট্যান্স ইম্পিডেন্স যে কোনো কিছুই থাকতে পারে, কিন্তু প্রিন্সিপালটা সেমই হবে, কিন্তু যেরকম ভাবে ইচ্ছা এটা কোশ্চেনে কিন্তু প্রোভাইড করা যেতে পারে। R1 R2 R3 দেওয়া যেতে পারে, অথবা Z1 Z2 Z3 দেওয়া যেতে পারে। তো বলা হচ্ছে যে এই কোশ্চেনে আমার দেখো এই দিক থেকে ইনকামিং কারেন্ট হচ্ছে ইনপুট সাইডের I1, আর এইদিকে যে আউটপুট সাইড সেখান থেকে কারেন্ট আসছে I2। তাহলে বলছে ডিটারমাইন দ্য জেড প্যারামিটার অফ দিস টি সেকশন, সরি পাই সেকশন, পাই। লিখেই দিই, হচ্ছে ফাইন্ড the Z parameters of this পাই। দেখো এটা হচ্ছে, আমরা যেরকম পাই লিখি তার মতো দেখতে অনেকটা, আমরা যেরকম পাই লিখে থাকি তার মতো দেখতে না এই সেকশনটা। এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, তার মানে অনেকটা এইরকম দেখতে হচ্ছে। এটা এটা অনেকটা কিসের মতো দেখতে, পাই এর মতো দেখতে, যেটা আমরা ইউজ করি 22/7 ভ্যালু। ঠিক আছে, তার মতো দেখতে অনেকটা, সেই কারণে এই নেটওয়ার্কটাকে কি নেটওয়ার্ক বলা হচ্ছে, পাই নেটওয়ার্ক বলা হচ্ছে। যেরকম ভাবে আগের নেটওয়ার্কটাকে টি নেটওয়ার্ক বলা হয়, এটাকে পাই নেটওয়ার্ক বলা হয়। তো এই ধরনের নেটওয়ার্কে আমাকে বলেছে যে কি বার করতে হবে, জেড প্যারামিটার গুলোকে বার করতে হবে। জেড প্যারামিটার গুলোকে আমাকে ক্যালকুলেট করতে হবে। কিভাবে করবে এই ধরনের প্রবলেমকে? ফার্স্টে আমরা কিন্তু এখানে দেখো আগেরটা যেরকম ভাবে করেছিলাম ডাইরেক্ট ইকুয়েশন দিয়ে, আমরা সেটা কিন্তু করতে পারবো না। কেন পারবো না? কারণ আমরা এই ব্রাঞ্চটাতে তো কারেন্টটা জানি না, এই ব্রাঞ্চে কত যাবে, এই ব্রাঞ্চে কত যাবে, সেগুলো আমরা এখন ক্যালকুলেট করে উঠতে পারিনি। তো সেটা করাটাও ট্রাবলসাম। তো সেই কারণে আমরা সেই অ্যাপ্রোচটা এখানে ইউজ করবো না। আমরা কোন অ্যাপ্রোচটা ইউজ করব? সেকেন্ড যেটা আমরা ওখানে করেছিলাম সেইটা। সেকেন্ডটায় আমাদের কি বার করা হয়েছিল, Z11 এর ভ্যালু কি ছিল? Z11 এর ফ্রম ফান্ডামেন্টাল ডেফিনেশন আমরা জানি Z11 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার V1 ডিভাইডেড বাই I1 হোয়েন কি না, হোয়েন হচ্ছে আমার I2 ইকুয়াল টু জিরো। I2 ইকুয়াল টু 0। তাহলে সেই অ্যাপ্রোচটা আমরা এখানে নেব। তাহলে I2 ইকুয়াল টু প্রথমে 0 করে দাও। I2 ইকুয়াল টু 0 মানে ধরো এটা 0 করে দিলাম, I2টা 0 করে দিলাম, তাহলে এদিক থেকে কোনো কারেন্ট আসবে না, এদিকটা ধরো ওপেন সার্কিট। তাহলে কি হবে, এবার I1 আমার এদিক থেকে এলো, এই I1 এর কাছে দুটো রাস্তা আছে, একটা রাস্তা হলো এই রাস্তাটা, আর একটা রাস্তা হলো এই রাস্তাটা। ঠিক আছে, এবার যদি আমরা বলি যে আমরা যদি এই দিক থেকে দেখি, ধরো নেটওয়ার্কটাকে, I2টা আমার 0 হয়ে গেছে, তাহলে সেই পরিস্থিতিতে এই সার্কিটের রেজিস্ট্যান্স কত? বেসিক্যালি V1/I1 মানে তো বেসিক্যালি এই রেশিওটাই, এই সার্কিটের যা রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স যেটা, সেটাই তো শো করবে না। V1 এর সঙ্গে I1 এর রেশিও যদি আমরা বার করি, বা V1/I1 যদি আমরা বার করি, বেসিক্যালি সেটা কাকে ডিনোট করছে? সেটা হচ্ছে আমার
এরকম একটা সার্কিট আছে মনে করো, আমার রেজিস্ট্যান্স আছে একটা, ওই ধরো I2 দিকটা নেই, কারণ I2 টা তো জিরো, তাহলে ওটাকে নিয়ে আর ভেবে লাভ নেই এখন। তাহলে ধরো আমার সার্কিটটা অনেকটা এইরকম হয়ে গেছে, তাই তো। I2 দিকটা আমরা ভাবছি না, কারণ ওখানে আমরা ওপেন করে দিয়েছি, এখান দিয়ে তো কোনো কারেন্ট ঢুকবে না। তাহলে আমার এখানে আমার V1 ভোল্টেজ আছে দেওয়া, আর আমরা এখান দিয়ে I1 কারেন্ট যেতে দেখছি, এখান দিয়ে I1 কারেন্ট ঢুকছে, তাই তো। তাহলে V1 বাই I1 যে রেশিওটা হবে বেসিক্যালি সেটা কি হবে, সেটা হচ্ছে এই টোটাল সার্কিটের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স টোটাল হবে। রেজিস্ট্যান্স যেটা, সেটাই আমার অ্যাকচুয়ালি হবে এখানে, তাই তো। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে বলো এই সার্কিটটার এদিক থেকে যদি আমরা দেখি, স্যার তাহলে এই R2 সার্কিটের টোটাল প্লাস রেজিস্ট্যান্স কত? R3, স্যার R2 দেখো, প্লাস R3 তার হ্যাঁ, সঙ্গে আর প্যারালাল টু প্লাস R1। আর থ্রি, তার সঙ্গে প্যারালালে আছে R1, বেসিক্যালি এটাই তো, আর তো কিছু নেই। মানে এখানে দুটো ব্রাঞ্চ হয়ে যাচ্ছে কারেন্টের, একটা ব্রাঞ্চে আমার এই R1 আর সরি R2 আর R3 এরা সিরিজে আছে, এবং তার সঙ্গে প্যারালালে আছে আমার R1। তাহলে যদি আমরা ক্যালকুলেট করি আমাদের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা, যদি আমরা ক্যালকুলেট করি Z1 ডিভাইডেড বাই I1, যদি আমরা Z11 ইজিক্যাল টু V1 বাই I1, এটা যদি বার করতে চাই, তো সেটা হয়ে যাবে কত, Z11 ইজ ইকুয়াল টু আওয়ার R1 in parallel with in parallel with R2 plus R3, তাই তো, R2 plus R3। এবার এটা আমরা জানি R2 plus R3, তো এটা তো হয়ে গেছে। তাহলে প্যারালালের ফর্মুলা কি, R1 গণিত মানে R1 গণিত R2 plus R3 ডিভাইডেড বাই তিনটে সাম। ডিভাইডেড বাই তিনটে সাম হয়ে যাবে। তাহলে এইটা হয়ে গেল আমাদের ইম্পিডেন্স অ্যাজ সিন ফ্রম দিস টার্মিনাল। এটাকে বলা হয় ড্রাইভিং পয়েন্ট ইম্পিডেন্স, ফরওয়ার্ড ড্রাইভিং পয়েন্ট ইম্পিডেন্স, তাই তো। R1 প্লাস R2 প্লাস R3, তাহলে একটা প্যারামিটার আমরা ক্যালকুলেট করে ফেলতে পারলাম। নেক্সট আমাদের কাজ কি হবে, নেক্সট কাজ হবে আমাদের আরেকটা জিনিসও বার করা যায় I2 ইকুয়াল টু 0 কন্ডিশনে, সেটা কি, সেটা হচ্ছে Z21। পরের পাতায় আমরা সেটা দেখবো, Z21টাকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি। দেখো Z21 এর সময় আমার অ্যাজাম্পশন কি হয়, Z21 এর সময় আমরা I2 ইকুয়াল টু 0 ধরে নিই, তাই তো। Z21 এর ডেফিনেশনটা কি বলে, Z21 ইজ ইকুয়াল টু হচ্ছে V2 বাই I1 when I2 equal to 0। V2 by I1 equal, this is V2 by I1 when I2 equal to হচ্ছে 0, I2 equal to হচ্ছে 0। তাহলে এই কন্ডিশনে যদি আমরা দেখি, তাহলে দেখো আমার V2 মানে কোনটা, কোথাকার ভোল্টেজটা, কার অ্যাক্রসে ভোল্টেজটা V2 বলো দেখি এই কোশ্চেনে যদি আমরা দেখি। স্যার R2 এর অ্যাক্রসে। R2 এর অ্যাক্রসে যা ভোল্টেজ সেটাই বেসিক্যালি V2, কারণ এছাড়া তো আর কিছু নেই। R2 টা যেটা আছে সেটা V2 এর সঙ্গেই তো প্যারালালে আছে, এখানে কারেন্ট যাচ্ছে না, ঠিক আছে। বাট আমরা যদি সার্কিটটাকে এইরকম ভেবে নিই, ওই জায়গাটাকে এরকম দেখিয়ে, ধরো আমার এখানে V1 আছে, এখানে আমার রেজিস্টার আছে R1, এখানে আমাদের রেজিস্টার আছে R3, এবং এখানে আমাদের রেজিস্টার আছে R2। এরকম হচ্ছে টোটাল নেটওয়ার্কটা। তার মধ্যে আমরা এইদিকে ভোল্টেজ দিচ্ছি কত, V1 ভোল্টেজ এখানে দিচ্ছি, এখানে আমরা V1 ভোল্টেজ দিচ্ছি, এখানে আমরা R1 দিচ্ছি, মানে R1 রেজিস্ট্যান্স এখানে আছে, এখানে হচ্ছে আমাদের R3 রেজিস্ট্যান্স দেওয়া আছে, এবং এখানে আমাদের R2 রেজিস্ট্যান্স দেওয়া আছে। তো বেসিক্যালি কি হচ্ছে, এই R2 রেজিস্টার যেটা আছে এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেই ভোল্টেজ ড্রপটাই তো আমার এইটা V2। তার মানে এখান থেকে দেখো এই ভোল্টেজ যেটা ড্রপ, আমরা এখানে ধরো একটা মিটার লাগিয়ে দিই যদি আমরা, তাহলে তো একটা ভোল্ট মিটার লাগালে এখানে একটা ভোল্টেজ দেখতে পাবো, বেসিক্যালি সেই ভোল্টেজটাই হচ্ছে আমার V2, তাই না। তাহলে V2 ভোল্টেজ ইজ বেসিক্যালি এটা কিছুই না, এটা হচ্ছে R2 এর অ্যাক্রসে আমাদের যে ভোল্টেজ ড্রপটা হবে সেইটা। তাহলে এখন আমাকে বলো, যদি আমার এখান দিয়ে I1 কারেন্ট আসে, সেই কারেন্টটা তো দুটো ভাগে ভাঙবে, একটা ভাগ এদিকে যাবে, সাপোজ সেটাকে আমি নাম দিলাম হচ্ছে আমাদের এটাকে কি নাম দেবে, I3 নাম দাও, ঠিক আছে, আর এটাকে নাম দিয়ে দাও I4, তাই তো, এটাকে I4 নাম দিয়ে দাও। তাহলে দুটো ভাগে ভাঙবে, I4 যে কারেন্টটা সেটা আমার এই কোন দিক দিয়ে যাবে, কোন রাস্তা দিয়ে যাবে, I4 কারেন্টটা আমার এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে এসে এদিক দিয়ে চলে আসবে, আর I3টা এদিক দিয়ে চলে আসবে। তাহলে I4 কারেন্টের মানটা আমাকে ফার্স্টে জানতে হবে, I4 যেটা আছে সেই কারেন্টের মানটা আমাকে ফার্স্টে কিন্তু জানতে হবে, সেটার মান কত বলো, কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করো। এখান দিয়ে যে কারেন্টটা আসছে, আমি সাপোজ এই কারেন্টের মানটাকে I4 বলছি, ঠিক আছে, সেটাই আমার এদিক দিয়েও আসবে, সেটাও আমার এই R2 রেজিস্টারের মধ্যে দিয়েও আসবে, আর এটা দিয়ে যেটা আসছে সেটা সাপোজ I3 বলছি। তাহলে এখন আমাকে বলো I4 সমান কত বলতে পারি আমরা, কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে। টোটাল কারেন্ট এখানে I1 গণিত কি হয়, অপোজিট বাই সাম, অপোজিট রেজিস্ট্যান্স অপোজিট R1 রেজিস্ট্যান্স মানে হচ্ছে R1 ডিভাইডেড বাই সাম, সাম বলতে এখানে R1 প্লাস R2 প্লাস R3, তাই তো, R1 প্লাস R2 প্লাস R3। এটা হয়ে গেল আমাদের I4 কারেন্ট।
এবার এই i4 কারেন্টের জন্য আমার R2 রেজিস্টারের অ্যাক্রসে কতটা ড্রপ হবে বলো? R2 রেজিস্টারের অ্যাক্রসে ড্রপ কত হবে? i4 গণিত i2, সরি R2 গণিত i4, R2 গণিত i4 যদি আমরা করি, মানে এখান দিয়ে i4 কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে ড্রপ কত হচ্ছে এর অ্যাক্রসে? এই কারেন্ট গণিত রেজিস্ট্যান্স। তাহলে আমরা V2 সমান কত বলতে পারি? V2 সমান আমরা বলতেই পারি V2 ইজ ইকাল টু আমার R2 যেটা রেজিস্ট্যান্স আছে গণিত i4। ঠিক আছে, তাহলে আমরা কত পাচ্ছি দেখো, এখানে আমাদের হয়ে যাবে R2, এখানে গুণ করলাম, আর উপরে আমার R1 ছিল, তার মানে R2 গণিত R1 উপরে করে দিলাম, আর ডিভাইডেড বাই নিচে থাকলো আমার R1 প্লাস R2 প্লাস R3 যেরকম আছে, R1 প্লাস R2 প্লাস R3, টোটালটার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে কে, যেটাকে আমরা এখনো লিখিনি, সেটা হচ্ছে এই i1টা মাল্টিপ্লাই হয়ে গেল। তাহলে V2 বাই i1 যদি আমরা রেশিও বার করতে চাই, V2 বাই i1 যদি আমরা রেশিও বার করি, তাহলে কি হবে? V2 র তলায় i1টা চলে আসবে এবং এটা এদিকে পড়ে থাকবে। তার মানে V2 বাই i1 যেটা হবে, V2 বাই i1, সেটাকে আমরা কি বলি, সেটাকে কি নাম দিই, সরি V2 বাই i1, V2 বাই i1 এই জিনিসটাকে আমরা কি নাম দিই? এটাই হচ্ছে আমার Z21, এটাই হচ্ছে Z21। তাহলে তার মানটা বেরিয়ে গেল, Z21 এর মানটা আমার বেরিয়ে গেল। এটা হচ্ছে কত না, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3। তাহলে এইভাবে আমরা হিসাবটা করতে পারলাম। আমাদের দুটো জিনিস বার হলো, একটা হলো Z11 বার হলো, আর একটা হচ্ছে Z21 বার হলো। নেক্সট আমাদের কাজ হচ্ছে আরো দুটো প্যারামিটারকে ক্যালকুলেট করতে হবে। আরো দুটো প্যারামিটার বলতে আর একটা হচ্ছে আমাদের Z12 আর একটা হচ্ছে Z22। তো সেইগুলো যখন আমরা ক্যালকুলেট করব, তখন আমাদেরকে কি ধরে নিতে হবে, কোনটাকে জিরো ধরতে হবে? i1 ইকুয়াল টু আমাদেরকে জিরো ধরে নিতে হবে। তাহলে এই দিকটা আমরা জিরো করে দিলাম। এই দিকটা যদি আমরা জিরো করে দিই, তাহলে দেখো এদিক থেকে তো কোনো কারেন্ট আসছে না, কারেন্ট যা আসার এই i2 দিক থেকে আসছে। তাহলে i2 দিক থেকে যে কারেন্টটা এলো, সেটা আবার তার কাছে দুটো রাস্তা আছে। কি কি রাস্তা? সাপোজ একটা রাস্তা হচ্ছে এই দিকে, আর একটা রাস্তা হচ্ছে এই দিকে যাওয়া, এই দিকে আসা, তাই তো? এই মানে কারেন্টের দুটো রাস্তা হবে। একটা কারেন্ট কোন দিকে আসবে? একটা কারেন্ট আমার এদিক দিয়ে চলে আসবে, আর একটা কারেন্ট আমার এই রাস্তা দিয়ে গিয়ে, এই রাস্তা দিয়ে গিয়ে এই দিকে চলে আসবে। তাহলে বলো এই কারেন্টের মান কত হবে, আর এই কারেন্টের মানই বা কত হবে? সেগুলো যদি আমরা দেখতে যাই, তো ফার্স্টে আমরা Z22টা বার করে নিই। Z22 মানে বেসিক্যালি কি হচ্ছে এখানে, Z22 বলতে কি বোঝায়? তার সাথে প্যারালাল R2। হ্যাঁ, আমি বলে নিই, Z22 সমান হয়ে যাচ্ছে বেসিক্যালি ডেফিনেশন ওয়াইজ V2 ডিভাইডেড বাই I2, তাই তো? V2 ডিভাইডেড বাই I2 when our I1 is equal to 0, এটাই তো ডেফিনেশন অফ Z22। when our I1 is equal to 0, তখন আমরা V2 বাই I2 এই রেশিওটা যদি ক্যালকুলেট করি, সেটাই বোঝায় আমাদের Z22 কে। এখন আমরা দেখো, এই দিক থেকে আমরা V2 ভোল্টেজ দিচ্ছি, এখানে আমরা I2 কারেন্টও পাচ্ছি। তাহলে আমাদের কাছে দুটো রাস্তা আছে, একটা রাস্তা হচ্ছে এই দিক দিয়ে, এইটা, এই একটা পাথ, আর আরেকটা পাথ হচ্ছে এই R2টা। মানে একটা পাথে আছে আমার R3 এবং R1, তারা সিরিজে আছে, আর একটা পাথে আমার R2 আছে। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে এই সার্কিটটুকুর? আমরা নিচে একটু সার্কিটটাকে ড্র করে নিই। আমাদের সার্কিটটা অনেকটা এইরকম হচ্ছে, R3 আছে, এখানে R2 আছে, আর এখানে আমাদের আছে R1, এরকমই তো। আর এখানে তোমরা দেখো, এখানে আমাদের V2 ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করেছি, এখানে আমাদের V2 ভোল্টেজ আমাদের অ্যাপ্লাই করা আছে, এরকম আমাদের V2 ভোল্টেজটা অ্যাপ্লাই করা আছে। এখান দিয়ে আমরা কারেন্ট দেখতে পাচ্ছি কত, I2 কারেন্ট। ঠিক আছে, তাহলে এই দিকেরটা কিছু আঁকার দরকার নেই, কারণ এখানে I1 তো 0, তাহলে ওই দিকটা আর একে কি হবে? তাহলে দেখো কারেন্টের কাছে দুটো রাস্তা, একটা রাস্তা হলো এইটা, আর একটা রাস্তা হলো এইটা। তাহলে যদি আমরা ভাবি যে রেজিস্ট্যান্স কত হবে, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স কত হবে, এর ইম্পিডেন্স হচ্ছে R3, এর হচ্ছে R1, আর এর হচ্ছে R2। তাহলে দেখো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি আমরা এদিক থেকে বার করতে চাইতাম, সেটাই তো আমার V2 বাই I2। তাহলে সেটা কত হতো? একটা পথে R1 আর R3 সিরিজে আছে, তার সঙ্গে প্যারালালে আছে R2। তার মানে Z22টাকে আমরা ডাইরেক্টলি এরকম লিখে দেবো, Z22 বেসিক্যালি ইট ইজ হচ্ছে আমার R2, তার সঙ্গে প্যারালালে কে আছে, R2 এর সঙ্গে প্যারালালে আছে আমার R1 প্লাস R3, R1 প্লাস R3। তাহলে ইকুইভ্যালেন্টটা কত হবে আমরা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো। সেটা কত হবে না, R2 গণিত কত হবে বলো, R2 গণিত R1 প্লাস R3, R2 গণিত R1 প্লাস R3, এটাই হবে উপরে। আর নিচে হয়ে যাবে প্রোডাক্ট বাই সাম, মানে নিচে হয়ে যাবে R1 প্লাস R2 প্লাস R3।
ঠিক আছে, তাহলে এইভাবে আমরা Z22টাকে বার করে ফেললাম। আর একটা জিনিস আমাদের বাকি থাকলো, সেটা হচ্ছে Z12। Z12টা আমরা কি করে করব? দেখো, Z12টা এরকম ভাবে করব আমরা। Z12 করবার সময় আমরা I1 ইকুয়াল টু 0 ধরে নিচ্ছি। তাহলে I2 আমার এদিকে আছে, I2টা দুটো ভাগে ভাঙবে, একটা ভাগ এদিকে আসবে আর একটা ভাগ এদিকে যাবে। তাহলে দেখো, এইদিকে যে কারেন্টটা আসছে এইটা, এই কারেন্টটাই আমার এইদিকেও আসবে, এই R1 এর মধ্যে দিয়েও যাবে, মানে R3 এর মধ্যে দিয়ে যেটা যাবে সেটা R1 এর মধ্যে দিয়েও যাবে, দিয়ে এদিক দিয়ে যাবে। আর R2 এর মধ্যে একটা কারেন্ট এদিকে আসবে। তাহলে দুটো রাস্তা আছে, কারেন্ট যেটা মানে এর মধ্যে দিয়ে যেটা আসছে R1 এর মধ্যে দিয়ে, আমি সাপোজ এটাকে নাম দিচ্ছি, আমি সাপোজ এখন নাম দেবো এটাকে I3 ড্যাশড নাম দিয়ে দিই, কারণ আগে আমরা I3 ধরেছি তো, তার জন্য এটাকে আমি এখন I3 ড্যাশড নাম ধরছি। তাহলে বলো দেখি I3 ড্যাশটা কত হবে? I3 ড্যাশড যে কারেন্টটা, সেই কারেন্টের মানটা কত হবে? I2 ইন্টু I2 মানে হচ্ছে মেন কারেন্ট, ইন্টু হচ্ছে কি অপোজিট R2 রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই বাই সাম। হ্যাঁ, মানে I2 গণিত কত হবে বলো? I2 গণিত অপোজিট, অপোজিট মানে হচ্ছে আমার এইটা R2। R2। R2 ডিভাইডেড বাই সাম মানে কত? সাম মানে হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3। R1 প্লাস R2 প্লাস R3, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো, আমরা কি বার করতে চাইছি? আমরা বার করতে চাইছি বেসিক্যালি Z12। তার ডেফিনেশন ওয়াইজ কি জানি আমরা? Z12 ইজ নাথিং বাট V1 বাই I2। V1 বাই I2 when our I1 is equal to 0, তাই তো? V1 বাই I2 রেশিওটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। এখন আমরা V1 সমান কত বলবো? V1 মানে তো কত বলো? এই পার্টে যদি আমরা ভাবি, এখানে V1 মানে হচ্ছে স্যার V1 মানে হচ্ছে I3 R1 এর ড্যাশ অ্যাক্রসে ইন্টু R1। ড্রপটা। হ্যাঁ, তার মানে V1 ইজ ইকাল টু হচ্ছে আমার I3 ড্যাশ গণিত বা R1 গণিত I3 ড্যাশ, I1 R1 গণিত I3 ড্যাশ, এটাই আমরা বলবো তো। তাহলে I3 ড্যাশের ভ্যালু তো আমরা অলরেডি ক্যালকুলেট করেছি, সেখান থেকে আমরা V1 এর মানটা পেয়ে যাব। V1 সমান আমরা পেয়ে যাচ্ছি কত না, উপরে আমার R1 থাকছে, R2 থাকছে, নিচে কত থাকছে? R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3, সরি R2 প্লাস R3 গণিত হয়ে যাচ্ছে কত? I2। এবার আমরা V1 বাই I2 রেশিও করে নেব, V1 আর I2 রেশিও হয়ে যাবে আমার, খালি ডান দিকের জিনিসটা পড়ে থাকবে। তাহলে V1 বাই I2 ইজিক্যাল টু হয়ে যাবে R1 R2, R1 R2 ডিভাইডেড বাই কত না R1 প্লাস R2 প্লাস R3। ঠিক আছে, তো এই যে জিনিসটা রেশিওটা পেলাম আমরা, এটাকে কি বলে? এটাকে আমার কি নাম দেওয়া হয়েছে বলো? এটাই হচ্ছে বেসিক্যালি আমার Z12। তাহলে এরকম করে আমরা Z12টাও পেয়ে গেলাম। বোঝা গেল? তাহলে আমরা Z12 পেয়ে গেলাম, এর আগে আমরা Z22 পেয়েছিলাম, তার আগে আমরা Z21 বার করেছিলাম, এবং তারও আগে আমরা Z11 বার করেছিলাম। তাহলে চারটে প্যারামিটার আমরা পেয়ে গেলাম। আমাদের যে জেড ম্যাট্রিক্সটা হয় তার মধ্যে চারটে এলিমেন্টস থাকে, Z11, Z12, Z21 অ্যান্ড Z22, চারটেই আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারলাম। ঠিক আছে, বোঝা গেছে? এই প্রবলেমটা কারোর বুঝতে অসুবিধা আছে? না না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি একটা প্রবলেম দিচ্ছি, এটাও তোমরা আমাকে করে পাঠাবে। এই পাই নেটওয়ার্কের টাইপেরই, খালি একটু মডিফিকেশন থাকবে, এটা তোমরা করে আমাকে পাঠাবে।
এরকম একটা নেটওয়ার্ক আছে, ঠিক আছে। এখানে বলতে হবে যে রিপ্রেজেন্ট দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট ইন দ্য জেড প্যারামিটার ফর্ম, না সরি, ফাইন্ড দ্য জেড প্যারামিটার অফ দ্য সার্কিট শোন ইন দ্য ফিগার, এটাই করো তোমরা। ফাইন্ড দ্য জেড প্যারামিটার find the Z parameters of the circuit shown in the figure. এই উপরে যে সার্কিটটা দেওয়া হয়েছে এই সার্কিটটার মধ্যে তোমাদেরকে কি কি বার করতে হবে, তোমাদেরকে Z11, Z12, Z21 এবং Z22 এই চারটে প্যারামিটার ক্যালকুলেট করে বলতে হবে। কারেন্টটা এরকম আছে, এখানে I1, এখানে I2, এখানে V11, এখানে সরি এখানে V1 ভোল্টেজ, এখানে V2 ভোল্টেজ, ঠিক আছে। তো এইভাবে এই সার্কিটটা তোমাদেরকে জেড প্যারামিটার মডেলটা ক্যালকুলেট করে আমাকে পাঠাতে হবে। তাহলে দুটো টাস্ক হলো, এটা একটা, এর আগে একটা দিয়েছিলাম, এইটা, ঠিক আছে, দুটো দিয়েছিলাম। স্যার এটা করে তারপরে ম্যাট্রিক্স ফর্মে দেখাবো তো? করে ম্যাট্রিক্স ফর্মে দেখাবে। আচ্ছা, একদম ফার্স্ট প্রবলেম যেটা আমরা করেছিলাম আজকে, ফার্স্ট প্রবলেম, এই প্রবলেমটা, এই প্রবলেমের সঙ্গে একটা অ্যাডেড পার্ট আমি দিচ্ছি, এটা কিভাবে করতে হয় বলে দিচ্ছি। এই প্রবলেমের সময় অনেক সময় অ্যাডেড একটা প্রবলেম দিয়ে দেয়, এরকম একটা সার্কিট দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, এই হ্যাঁ সার্কিট, হ্যাঁ বলো। স্যার শেষের প্রবলেমটা আরেকবার দেন স্যার, স্ক্রিনশট মেরে নেই, ভালো হয়নি। আচ্ছা আচ্ছা, নাও। হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। ঠিক আছে, দেখো এই যে একটা প্রবলেম, একদম ফার্স্টে যে প্রবলেমটা দেওয়া হয়েছিল, এখানে আমরা কি কি ক্যালকুলেট করেছিলাম, আমরা জেড প্যারামিটার মডেলটা ক্যালকুলেট করেছি, তাই তো, জেড প্যারামিটার আমরা ক্যালকুলেট করেছি। এটা একটা টি নেটওয়ার্ক, এখানে আমরা জেড প্যারামিটার ম্যাট্রিক্সের যে এলিমেন্টস গুলো থাকে প্রত্যেকটা এলিমেন্টসকে আমরা ক্যালকুলেট করেছি। এবার কোশ্চেনে আরেকটা অ্যাডেড পার্ট দিয়ে দিল, জেড প্যারামিটারস গুলো তো ক্যালকুলেট করলাম, সেটা একটা কোশ্চেন। নেক্সট আর একটা কোশ্চেন থাকলো এরকম, যে ড্র দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট অফ দ্য জেড প্যারামিটার মডেল, draw the equivalent circuit, draw the equivalent circuit of the Z parameter model. ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা কিভাবে ক্যালকুলেট করব বলো? আমরা Z11 অলরেডি কত ক্যালকুলেট করেছিলাম এই প্রবলেমটা, আর যদি জেড করা ওয়ান থাকে প্লাস বলো। জেড থ্রি। হ্যাঁ, Z11 সমান আমরা বলেছিলাম Z1 প্লাস Z3। আচ্ছা, নেক্সট আমরা Z12 কত বলেছিলাম? জেড থ্রি। Z12 সমান আমরা বলেছিলাম Z3। আচ্ছা, Z21 সমান কত বলেছিলাম? ওইটাও স্যার জেড থ্রি। ওটাও Z3 ছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে কি Z21, জেড থ্রি প্লাস জেড টু। Z21 সরি 22, Z22 সমান ছিল আমাদের Z2 প্লাস Z3, তাই তো। তাহলে এই চারটে এলিমেন্ট আমরা ক্যালকুলেট করেছিলাম। এবার এখান থেকে বলছে ইকুইভ্যালেন্ট মডেল বা ইকুইভ্যালেন্ট সার্কিট অফ দ্য জেড প্যারামিটার মডেল, সেটাকে আঁকতে হতো। তো সেটা কিভাবে আঁকে? আগের দিন আমরা একটা ইকুইভ্যালেন্ট মডেল প্রথমে আমাদের ভি ওয়ান এর ফর্মে নিয়ে আসতে হবে।
হ্যাঁ, V1 এর ফর্মে আমরা এটাকে নিয়ে এসেছিলাম, নিয়ে নিয়ে আসবো। তো সেখানে সেটা দরকার নেই, মানে ইকুইভ্যালেন্ট মডেল যদি বলে না, তাহলে ফার্স্ট মডেলটা ইউজ করো। সেকেন্ড মডেল যেটা আমি বলেছিলাম সেটা ইউজ করার দরকার নেই, ফার্স্ট মডেল যেটা আমরা বলেছিলাম সেটা আঁকলেই হবে। মানে সেখানে কি বলা ছিল, এমনি জাস্ট ইকুয়েশন গুলো থেকে বলো। আমাদের যে বেসিক ইকুয়েশন মানে V1 আর V1 V2। সমান V1 সমান আমাদের কি বেসিক ইকুয়েশন, Z11 ইন্টু I1 ইন্টু I1 প্লাস হচ্ছে Z12 ইন্টু I2, Z12 গণিত I2, এটা তো। আর এখানে আমাদের ছিল কি Z21 ইন্টু I1 প্লাস আরেকটা যোগ হবে কি Z22 গণিত I2। এটা আমাদের ইকুইভ্যালেন্ট, মানে আমাদের যে ফান্ডামেন্টাল ডেফিনেশন থেকে আমরা এটা পেয়েছি। এবং তার যে মডেলটা এরকম ছিল, তার মডেলে এরকম সিম্পল একটা আমাদের Z11 থাকবে, আর একটা আমাদের থাকবে কি এখানে একটা ডিপেন্ডেন্ট একটা ভোল্টেজ সোর্স থাকবে। এটা হয়ে যাবে আমাদের V1 এর দিকটা, এটা হয়ে যাবে আমাদের কার দিকটা, V1 এর দিকটা হয়ে গেল। এখানে আমরা ভোল্টেজ দেবো V1 ইনপুট সাইডে। এখন আমি এলিমেন্ট গুলোর নামগুলো দিচ্ছি না, এখানে আমরা V1 দিচ্ছি, এখানে আমরা কারেন্ট I1 পাচ্ছি সাপোজ। ইকুইভ্যালেন্ট মডেল বললে তোমরা এটাই ড্র করো, যদি কিছু আলাদা করে আর স্পেসিফাই না করে। এটা আমরা I1 এখানে কারেন্ট দেখালাম, V1 ভোল্টেজ দিলাম। অন্যদিকে আমাদের আরেকটা দিক থাকবে যেটা আউটপুটের দিক, সেখানেও আমাদের কি থাকবে, একটা ইম্পিডেন্স, এই Z22 একটা, Z21 একটা ডিপেন্ডেন্ট, ওটার জন্য একটা দেখাতে হবে। আর Z22 ইন্টু I2 মানে এটার জন্য একটা আমরা ইম্পিডেন্স দেখিয়ে দেবো। এখানে আমরা ভোল্টেজ দেবো, এখানে আমাদেরকে একটা ডিপেন্ডেন্ট একটা ভোল্টেজ সোর্স দেখাতে হবে। আমরা নামকরণগুলো এখনো করিনি। তাহলে এখানে আমরা ভোল্টেজ কত দিচ্ছি না, ভোল্টেজ তো দেবো V2, কারেন্ট পাবো I2। এখানে ভোল্টেজ আমরা দেবো V2, এখানে আমরা কারেন্ট পাবো কত I2। আচ্ছা, এখানে এটার নাম কত হয়, এটা হচ্ছে আমার জেড, কি হবে বলো, এটা হয় Z11 ইম্পিডেন্সটা, এটা হয় Z11। আর এই যে ডিপেন্ডেন্ট যেটা আছে সেটার নাম, Z12 এটা হচ্ছে Z12 ইন্টু I2। এটা তো ডিপেন্ডেন্ট কারেন্ট, এটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, মানে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তার মানে Z12 ইন্টু I2 টোটালটাই লিখতে হবে। এবার ব্যাপার হচ্ছে আমরা এই কোশ্চেনে Z12 মান কত পেয়েছি, আমরা সেই মানের সাপেক্ষে লিখবো অ্যাকচুয়ালি। মানে অ্যাকচুয়ালি যদি আমাকে ইন জেনারেল বলতাম, এখানে Z12 ইন্টু I2 লিখতাম, এরকম লিখতাম Z12 ইন্টু I2। কিন্তু সেইটা সমান আমরা এখানে কি লিখতে পারি, আমরা তো Z12 ভ্যালু জানি, Z12 Z3 ভ্যালু কত, ইন্টু I2 ইয়েস Z3 ইন্টু I2, এটা আমরা লিখে দেবো। কারণ আমরা জানি এখানে Z12 মানেই Z3। আর এখানে আমরা Z11 এরও ভ্যালু জানি, Z11 সমান কত Z1 জানি, প্লাস Z3 হ্যাঁ Z1 প্লাস Z3 আমরা এখানে লিখে দেবো। ঠিক আছে, এইটাই জানতে চেয়েছে, মানে এই সাপেক্ষেই লিখতে চেয়েছে। তোমরা যদি Z11 কথাটা নাও লেখো তাও হবে, খালি Z1 প্লাস Z3 এর গায়ে লিখে দিতে হবে। অনুরূপ ভাবে এটার গায়ে লিখতে হবে Z3 ইন্টু I2। তাহলে বলো এটার গায়ে কি লিখবো, এই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সটার গায়ে, এটা অ্যাকচুয়ালি ওইটা হচ্ছে Z21 ইন্টু Z2 I1। ইন্টু I1 Z21 মানে অ্যাকচুয়ালি কি Z3, তাই তো, Z3 ইন্টু I1 এটা লিখলেই হবে এখানে। আর অনুরূপ ভাবে এইটার গায়ে কি লিখবো, এটার গায়ে Z22 Z2 না প্লাস লিখলেও Z3 হবে, কিন্তু এখানে আমাকে লিখতেই হবে এটা Z2 প্লাস Z3। ঠিক আছে, তো এইভাবে আমরা এটা ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে ড্র করতে পারি। ঠিক আছে, এটা হলো আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট অফ দ্য জেড প্যারামিটার মডেল ফর দিস প্রবলেম, এই প্রবলেমটার জন্য। বোঝা গেল? তো এইভাবে আমরা প্রবলেমগুলোকে করব। আজকে যেটা পড়ানো হলো তার মধ্যে কারো ডাউট আছে? আজকের ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে তার মধ্যে কারো ডাউট থাকলে বলো। স্যার আপনি শেষে যে প্রবলেমটা দিলেন এটা একবার নিয়ে যান। হুম, সেইটা, হ্যাঁ এইটা স্যার টিও লাগছে পাইও লাগছে, ওটা এটা দুটো কিছু বলা মিক্সচার যাবে না, আছে। ওরকম নাম কিছু দেওয়া যাবে না এটাকে। যদি এটা না থাকতো, এটা না থাকলে আমরা এটাকে পাই বলতে পারতাম। স্যার কিছু হিন্টস দেন এই প্রবলেমটা। প্রবলেমের হিন্টস কি আছে, মানে তোমরা যে বেসিক আইডিয়া থেকে করবে। মানে ধরো I2টাকে 0 করলে, নামটা তো জেনে তোমার দরকার নেই, তোমাকে এরকম একটা নেটওয়ার্ক দিয়ে দেবে, দিয়ে তুমি কি করবে, মানে তোমাদেরকে বললো যে I2টাকে 0 করো, প্রথমে I2টাকে 0 করলে, দিয়ে তুমি রেশিও গুলো বার করলে। তোমাদের Z11 মানে কি, Z11 মানে হচ্ছে এদিক থেকে দেখলে ইম্পিডেন্সটা কত, V1 বাই I1 সেই রেশিওটা কত বার করবে ঠিক আছে স্যার, I2টাকে ট্রাই 0 করবো। করে। হ্যাঁ, ঠিক আছে। স্যার বলছি স্যার এইগুলো সলভ করে কি স্যার হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে?
না, একটা ইমেল আইডি দেওয়া আছে, ইমেল আইডিতে পাঠাবো। ঠিক আছে, গ্রুপে আমি দিয়ে দেবো। ইমেল আইডিটা একবার দেখি। ঠিক আছে, আমি দিয়ে দেবো। আচ্ছা।